ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজকে এই যে বর্ধমানের 108টা শিব মন্দিরে এখন এসেছি বা আছি, এটা জানেন তো প্রথম থেকেই মানে পূর্ব পরিকল্পিত বলতে পারেন। হ্যাঁ, কিন্তু পূর্ব পরিকল্পনাটি আমাদের নয়, এটি হয়তো মহাদেবেরই পরিকল্পনা ছিল। আমরা এর আগে বহুবার ভেবেছি যে বর্ধমানে 108টা শিব মন্দির দর্শনে যাব, মহাদেবের দর্শনে যাব। একসঙ্গে এতগুলো, ভাবুন না, একসঙ্গে যদি আমরা একটা বা দুটো মন্দির দেখতে পাই তাহলেই আমাদের মনটা কতটা আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে পরপর যদি 108টা শিব মন্দির, 108টা শিবলিঙ্গ দেখতে পাই, তাহলে তো মানে সত্যি সেটা একটা আলাদাই অনুভূতি, মানে একটা আলাদাই আনন্দ আপনার মনকে পরিপূর্ণ করে তুলবে। আজকের ঘটনাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে যখন বাড়ি থেকে বেরোই, সাইকেল নিয়ে যখন আসছি, স্টেশনে এসে বসে আছি, তখনও জানি না যে আমরা বর্ধমানে মহাদেবের দর্শন পাবো বা এই মানে 108টা শিব মন্দিরে এসে প্রণাম করার বা দর্শন করার আমাদের সৌভাগ্য হবে। হঠাৎ করে স্টেশনে এসে আমরা একসঙ্গে বসে ঠিক করি যে আমি আর আমার এক বান্ধবী, আমরা দুজন এসেছিলাম। তো ওর ডিপার্টমেন্টেও ক্লাস ছিল। তো আমাদের একটা ম্যামের ক্লাস ছিল 4 ঘন্টা। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে প্রত্যেক দিনই তো ক্লাস যাই, যদি সেরকম হয় দুটো ক্লাস করব, তারপরে বাড়ি চলে আসব। ও বললো ঠিক আছে, আমি ওরকম টাইমেই বাড়ি আসব। তারপর হঠাৎ করে কোথায় থেকে কি আলোচনা করতে করতে হঠাৎ করে শিব মন্দিরের কথাটা উঠলো। দিয়ে আমাকে বলছে তাহলে যাবি। আমি বললাম যে যাবি, কিন্তু স্নান করে আসিনি, পুজোর জোগাড় কিছু নিয়ে আসিনি, পুজো দিতে পাবো না, তাহলে এইভাবে কি যাওয়াটা ঠিক হবে? দিয়ে তারপরে আবার ঠিক করা হলো। তারপরে আবার অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে ঠিক আছে চল, আমাদের তো দর্শনটাই হচ্ছে না। আমরা তো যেদিন থেকে বর্ধমানে ভর্তি হয়েছি সেদিন থেকে আমার ইচ্ছে ছিল যে বর্ধমান 108টা শিব মন্দির যাব, ওখানে গিয়ে মহাদেবকে মন ভরে পুজো করব, দর্শন করব। অনেক দিন ধরে ইচ্ছাটা ছিল, কিন্তু কোনো দিনই আর সেই সৌভাগ্যটা হয়ে উঠছিল না। তো দেখুন, প্রায় 1.5 বছর তো পড়া হতেই চললো, আর কিছু দিন। তো হঠাৎ করে যে মহাদেব এইভাবে আমাদেরকে টেনে আনবে আমরা বুঝতে পারিনি। স্টেশনে এসে ঠিক করলাম, বেশ ঠিক আছে, তাহলে আজকে আর ক্লাসে যাব না। আজকে ওখানে প্রথমে শিব মন্দিরের দর্শনে, ভোলানাথের দর্শনে যাব, শিব মন্দিরে প্রণাম করব, পুজো দিতে না পারলেও বাইরে থেকে দেখব, প্রণাম করব, দর্শন হবে, ওখানে একটু বসবো। যে কোনো মন্দিরে গেলেই দেখবেন মনটা একটা অদ্ভুত শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। তো সেরকমই দর্শনটা করে আসি, তারপরে না হয় পুজো যেদিন মহাদেব চাইবেন, মহাদেব যেদিন কৃপা করবেন, সেদিন অবশ্যই আবার আসবো। তো হঠাৎ করেই ঠিক হয়। তারপরে আবার কি, আমরা তো চিনি না, কখনো এদিকে আসিনি, ওই শুনেছি বা গুগলে আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছিল ওইটুকু তথ্য মাথায় নিয়েই আমরা ঠিক করেছিলাম ঠিক আছে আমরা এইভাবেই যাব। তারপর আমরা স্টেশনে যখন নামি, ওভারব্রিজে আসছি দুজন মিলে, প্রচণ্ড ভিড়, কারণ 3টে ট্রেন একসঙ্গে ঢুকেছে। এদিকে হাওড়া থেকে এসেছে, রামপুরহাট থেকে এসেছে, আর একটা কড লাইনের ট্রেন এসছে। তো 3টে ট্রেনের প্যাসেঞ্জার্স, এত যাত্রী, ওভারব্রিজে মানে একটা পা মানে আপনাকে নিজে ফেলতে হবে না, অটোমেটিক আপনি ভিড়ে এগিয়ে চলে আসবেন। তো আমরা বলছি যে দুজনের মধ্যে আলোচনা করছি যে তাহলে এক কাজ করব, স্টেশনে গিয়ে যাব, সামনে এগিয়ে গিয়ে টোটোকে বলবো, টোটো ধরে চলে যাব, যে সোজা শিব মন্দিরে গিয়ে নামবো, বা শিব মন্দির যদি বেশি ভাড়া বলে তাহলে আমরা নবাবহাট মোড়ে নামবো। তো এইটুকুই পরিকল্পনা আমরা করেছিলাম। তারপর হঠাৎ করে আমাদের পাশে মানে একজন যাচ্ছিলেন, এক ভদ্রলোক, উনি বললেন যে তোমরা কোথায় যাবে। আমরা বললাম যে এরকম নবাবহাট মোড় যাব। দিয়ে বলছে তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমরা বাসে চলে যেতে পারো, টোটোতে তো অনেকটা ভাড়া নিয়ে নেবে, তোমরা বাসে চলে যাও, 10 টাকা নিয়ে নেবে। দিয়ে আমরা বললাম যে কাকু, আমরা তো শিব মন্দির যাবো, তা নবাবহাট মোড় থেকে শিব মন্দিরটা কতটা আপনি জানেন? দিয়ে বললো যে হ্যাঁ, ওই তো নবাবহাট মোড়ে নামবে, তারপর সোজা রাস্তা ধরে চলে যাবে, দেখবে রাস্তার উপরে ডান ধারেই তোমরা গেটটা দেখতে পাবে। তো আমরা তো শুনে তাহলে ভালোই হলো, একটা সুন্দর ডিরেকশনও পেয়ে গেলাম। তারপর আমরা এলাম হঠাৎ করে, তো এইভাবে আমাদের আসা। আর এসে এত ভালো লাগলো। হ্যাঁ, হয়তো মহাদেবকে পুজো দিতে পারিনি ঠিকই, কিন্তু এসে এই যে দর্শন করলাম, এই মন্দিরে অনেকটা সময় কাটালাম, মন্দিরটা ঘুরে দেখলাম, এত ভালো লাগলো, মানে অসম্ভব ভালো লাগলো। এটা হয়তো মানে বলে বোঝানোর মতো অনুভূতি নয়। আর এই যে মন্দিরগুলো দেখছেন, এই প্রত্যেকটা মন্দিরের উপরে উপরে মহাদেবের যে 108টা নাম আছে, সে 108টা নামকে সুন্দরভাবে লেখা হয়েছে। আর পরপর মন্দিরগুলোকে এমন সুন্দর করে তৈরি করা হয়েছে,
মানে দেখলে যেন আপনার মন ভরে যাবে। আর যখনই মনে হবে যে একটা মন্দিরে ধরুন আপনি প্রথম মন্দিরটা থেকে প্রণাম করতে শুরু করলেন, হেঁটে হেঁটে অনেকটা এলেন, তারপর এসে যখন একটা কোণে দাঁড়িয়ে আবার সামনেরটাই দেখবেন, তখন মনে হবে যেন যে না, আপনি একই জায়গাতে আছেন, আবার এতগুলো মন্দির। এইভাবে গোটা মন্দির চত্বরটা এত সুন্দর করে প্ল্যানিং করে তৈরি করা হয়েছে, মানে দেখলেই যেন মনটা ভরে যাবে। আর মন্দিরের মাঝখানে এই যে এটি হচ্ছে একটি অন্নপূর্ণার মন্দির, তো ওখানে এসে একটু প্রণাম করে নিলাম। আর একটা কথা জানেন তো, এই মন্দিরটা সম্পর্কে আমার একটি সম্পূর্ণ ভুল ধারণা ছিল যে বর্ধমানের 108টা শিব মন্দির মানেই হয়তো অম্বিকা কালনার 108টা শিব মন্দির, কিন্তু পরে জানতে পারলাম আমার এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ 108টা শিব মন্দির যেটা বর্ধমানে রয়েছে সেটা নবাবহাট মোড়ে অবস্থিত, এবং অম্বিকা কালনার যে শিব মন্দিরটি রয়েছে 108টা শিব মন্দির, ওই শিব মন্দিরটি নবকৈলাস নামে পরিচিত। অর্থাৎ এই মন্দির দুটি সম্পূর্ণ আলাদা মন্দির। এবং বর্ধমানে অন্যান্য যে সমস্ত ভ্রমণের জায়গাগুলি রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ধরুন তীর্থস্থানগুলি রয়েছে বলতে পারেন, সেই তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম একটি প্রধান তীর্থস্থান হচ্ছে মহাদেবের এই 108টা শিব মন্দির। এছাড়াও বর্ধমানে রয়েছে সর্বমঙ্গলা কালীবাড়ি বলে একটা সুন্দর মন্দির রয়েছে, যদিও সেই মন্দিরটি দর্শন করার সৌভাগ্য এখনও আমার হয়ে ওঠেনি। যদি কখনো যাই অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এইটা কিন্তু আমার সম্পূর্ণ একটা ভুল ধারণা ছিল যে বর্ধমানের 108টা শিব মন্দির মানেই হচ্ছে হয়তো ওই কালনার শিব মন্দিরটি, কিন্তু না, দুটি মন্দির সম্পূর্ণ আলাদা। বর্ধমানের 108টি শিব মন্দিরও আলাদা, আবার কালনার 108টি শিব মন্দিরই আলাদা। মন্দিরের মধ্যে একটি সুন্দর এই জলাধারটি দেখছেন, এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা সুন্দর করে বাঁধানো। আর যখন এই জলাধারের এক প্রান্ত থেকে আপনি অপর প্রান্তটি দেখবেন এবং সেই মন্দিরের প্রতিচ্ছবিগুলো জলের উপর পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় বলতে পারেন অপূর্ব সুন্দর লাগছে। আমার এখানে এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন বারবার এখানে আসতে পারি। মহাদেব, তুমি বারবার কৃপা করো যেন এখানে তোমার কাছে আসতে পারি। মন্দিরটির ভিতরে এত অপূর্ব একটি শায়িত নারায়ণের মূর্তি রয়েছে, দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। আর মন্দিরের পরিবেশটা তো অসম্ভব সুন্দর। আসলে মানে আমি নিজে যেটা অনুভব করছি সেটা কতটা ক্যামেরাতে প্রস্ফুটিত হচ্ছে বা ক্যামেরায় কতটা ধরতে পেরেছি সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আপনারা যদি কখনো বর্ধমানে আসেন তাহলে অবশ্যই আপনারা এখানে 108টি শিব মন্দির একবার ঘুরে দেখতে পারেন। দেখবেন আপনার মানে মনে যত অশান্তি থাকুক, যত সমস্যায় থাকুক আপনার, একদম মানে মনে হবে যেন আপনি সবটা ভুলে গেছেন, একটা অদ্ভুত আনন্দ পাবেন। মন্দিরটি এত সুন্দর, আর এই মন্দিরটির নির্মাণ কার্য জানেন 2 বছর ধরে চলেছিল। 1788 সালে এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয় এবং এই মন্দিরটি নির্মাণ করার জন্য প্রথম উদ্যোক্তা নেন বিষ্ণুকুমারী দেবী। বিষ্ণুকুমারী দেবী ছিলেন বর্ধমান রাজ পরিবারের মহারানী এবং তিনি এই মন্দিরটি প্রথম নির্মাণ কার্য শুরু করেন এবং টানা 2 বছর ধরে নির্মাণ কার্য চলার পরে 1790 সালে মন্দিরটি সম্পূর্ণ হয় এবং মন্দিরটির প্রতিষ্ঠা করা হয়। আর এই মন্দিরটি আয়তাকার চত্বরে এমন সুন্দরভাবে স্ট্রাকচার্ড করা হয়, মানে দুর্দান্ত লাগবে। আপনি যেখানেই এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে যাবেন তখন মনে হবে হয়তো এই প্রান্ত থেকে হয়তো এই প্রান্তটাই এখানকার শুরু, বা এখান থেকে আবার শুরু হচ্ছে, বা যেখানে দাঁড়িয়ে আছেন সেদিক থেকে যখন আপনি বাঁ দিকে তাকাবেন আপনার যেন মনে হবে যে বাবা এখান থেকেই হয়তো মন্দিরের শুরু হলো, আবার যখন ডান দিকে তাকাবেন তখন আবার মনে হবে যে এখান থেকেই মন্দিরটা শুরু হলো। মানে চারিদিকটা সমানভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে। আর প্রতিটা মন্দিরে 108টা শিবলিঙ্গ সহ ছোট ছোট স্বতন্ত্র কক্ষ রয়েছে। মানে আর এই একটা মন্দির জানেন তো, আরেকটা মন্দির কিন্তু আরেকটা মন্দিরের সঙ্গে কানেক্টেড রয়েছে, এবং আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বা আমি কতটা ক্যাপচার করতে পেরেছি আমি বুঝতে পারছি না। প্রতিটা মন্দিরের সঙ্গে আরেকটা মন্দিরের যে কানেকশনটা রয়েছে, কিন্তু সব মন্দিরে একটা করে কিন্তু প্রদীপ রয়েছে। প্রত্যেক দিন এখানে 108টি প্রদীপ জ্বালানো হয় সন্ধেবেলা। প্রত্যেক দিন সকালে 108টা শিবলিঙ্গে সংকল্প করা হয়, মানে পুজো দেওয়া হয়। অসম্ভব সুন্দর একটা ব্যাপার। এখানকার যারা পুরোহিত আছে প্রত্যেকটা পুরোহিতের ব্যবহার অসম্ভব ভালো, আপনারা প্রত্যেকে আসতে পারেন। আবার মহাদেবের কেমন কৃপা দেখুন, সৌভাগ্যবশত আমাদেরকে সোমবারেই নিয়ে এসেছে, মানে যেটা আমরা সবাই শিবের বার বলে জানি। তো সোমবার কিন্তু সারাদিনই পুরোহিত থাকেন, মানে কোনো না কোনো পুরোহিত ঠিকই থাকেন। হয়তো দেখা গেল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত একজন পুরোহিত ছিলেন, তিনি পুজো করছিলেন, আবার 11টার পর থেকে হয়তো আরেকজন পুরোহিত রয়েছেন। এভাবে কিন্তু সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকটা মানে
পুরোহিত থাকেন, মানে আপনি যদি মনে করেন যে পুরোহিত এর কাছে পুজো করব বা পুরোহিতকে দিয়ে পুজো করাবো, আপনি অবশ্যই সেটাও করতে পারেন। আর মন্দিরে ঢোকার জন্য কোনো এক্সট্রা ফি নেই। হ্যাঁ, 2 টাকা টিকিট রয়েছে। এখানকার মন্দিরে ঢোকার টিকিট মূল্য রাখা হয়েছে 2 টাকা। এবং আপনি যদি জুতো রাখতে চান নয়, আপনাকে জুতো তো বাইরেই রেখে ভিতরে ঢুকতে হবে, তাই জুতো রাখার জন্য 1 টাকা ওরা নিচ্ছে। এটা এই হচ্ছে মন্দিরের সমস্ত নিয়মাবলী বলতে পারেন বা সিস্টেম, যেটা আপনাকে যে ফর্মালিটিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর মন্দিরের মধ্যে একটা সুন্দর দোকান রয়েছে, সেখানে আপনি পুজোর সামগ্রী নিতে পারেন সেখান থেকে। এই যে বড় গেটটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট। আর ওই যে মন্দিরটা দেখছেন, যে মন্দিরটা যেখান থেকে মন্দিরটা শুরু হচ্ছে, ওখানেই একমাত্র পুরোহিত মশাই পুজো করছেন। এবং ওখানে যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে পুজো করাতে পারেন। বা যদি আপনার ইচ্ছা হয় যে না, আমি নিজে মহাদেবের পুজো করব, তাহলে আপনি নিজেও যে কোনো শিবলিঙ্গে গিয়ে পুজো করতে পারেন। কিন্তু পুরোহিত মশাই ওই মন্দিরটিতে বা ওখানেই পুজো করছিলেন। এবং যেহেতু পুরোহিত মশাই ছিলেন, সেহেতু ওখানে বেশিরভাগ মানুষ গিয়ে পুজো করাচ্ছিলেন। আর মন্দিরের ভেতরে রয়েছে সুন্দর একটি মানত নন্দী পার্ক, যেটা আপনি মন্দিরে ঢুকেই গেটের প্রবেশ করে আপনি দেখতে পাবেন। এবং মন্দিরের যেটা মানত নন্দী পার্ক রয়েছে, সেখানেও এই সুন্দর একটি গাছ রয়েছে, অনেক বড় গাছ, যেখানে অনেকে ঢেলা বেঁধেছে। এবং এখানে একটি মহাদেবের সুন্দর মূর্তি রয়েছে। মূর্তির দুপাশে নন্দী রয়েছে। নন্দী মহারাজ তো সামনে একটা বড় করে নন্দী মহারাজের মূর্তি রয়েছে, এবং মহাদেবের দুপাশেও রয়েছে। এবং এখান থেকে এই মন্দিরের পিছনে 108টা ঘন্টা আছে জানেন। যখন অনেকে পুজো দিতে আসছে এবং পুজো দিয়ে যখন এই 100 ঘন্টা একসঙ্গে বাজাচ্ছে, আহাহা, মানে অপূর্ব সুন্দর তার শব্দ। এর সঙ্গে যেন কোনো কিছুই তুলনীয় নয়। আমি যখন কারো কাছে 108টা মন্দিরের গল্প শুনতাম, 108টি শিব মন্দিরের গল্প শুনতাম নাকি যে মন্দিরের এক প্রান্ত থেকে যদি ধূপকাঠি ধরিয়ে প্রতিটা শিব মন্দিরে প্রণাম করা হয় বা দেখা হয়, তাহলে যখন আমরা শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবো, তখন সেই ধূপকাঠিটি নাকি শেষ হয়ে যায়। তো আজকে এসে সেটা মানে ফিল করলাম, বুঝতে পারলাম। তখন অবাক লাগতো সবটা, যে 108টা শিব মন্দির, তাহলে তো অসম্ভব সুন্দর লাগবে। তো আজকে শেষ পর্যন্ত মহাদেবের কৃপাতে সেটি মানে দর্শন হলো বলতে পারেন। সেটি বুঝতে পারলাম যে এতদিন গল্প শুনতাম, আজকে এখানে দাঁড়িয়ে আছি, মহাদেবকে সামনে থেকে দেখছি, এতগুলো মন্দির দর্শন করছি, এটাও একটা অন্য রকমের ভালো লাগা। আমরা যেহেতু আজকে ক্লাস করিনি, এমনি ক্লাসের আর কোনো ব্যাপারটা ছিল না। আর মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। না, এটা মন্দিরের কোনো চত্বর নয়, এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। আর ক্যাম্পাসের পরিবেশটা এত সুন্দর লাগলো দেখতে। আমি যখন ঢুকে দেখলাম এখানকার পরিবেশটা এত অন্যরকম হয়ে আছে, এবং এই রাস্তাটা সবসময়ই ভালো লাগে। আর এখন তো গাছের পাতা একদম চারিদিকে সবুজ হয়ে আছে, সেটাও দেখতে ভালো লাগছে। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি যখন প্রথম এই ক্যাম্পাসে আসি, তখন আমার ক্যাম্পাসের সমগ্র ক্যাম্পাসটার মধ্যে এই জায়গাটি ভীষণ ভালো লেগেছে। আর অনেক বড় ক্যাম্পাস, তো সব জায়গাটা ঘুরে দেখার সুযোগও হয়নি। ক্যান্টিনটা গেছি, আর এই রাস্তাটা আমার সব থেকে ভালো লেগেছে। আরেকটি জায়গা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের মধ্যে একটা অনেক বড় ঝিল আছে। সেই ঝিলে যখন আমরা প্রথম এসেছিলাম, তখন জল ছিল না, মানে জল ছিল কিন্তু অনেকটা নিচু ছিল জলটা। আর চারিদিকটা সুন্দর করে বাঁধানো, এত বড় ঝিলটা, মানে আমার ভীষণ ভালো লেগেছিল। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।